হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাডি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর 8th চ্যাপ্টারে মানুষের খাদ্য ও খাদ্যের উৎপাদন এটা শুরু করব। প্রথমেই যে টপিকটা আসবো সেটা হলো ফসল, এর বৈচিত্র্য ও এর উৎপাদনে। প্রথমেই আসবো খাদ্য কী। খাদ্য হলো এমন একটি বস্তু যেটা আমরা গ্রহণ যখন করি তখন সেটা আমাদের শরীরে গিয়ে পুষ্টি, বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং এটা থেকে আমরা শক্তি পাই। সেই শক্তি দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, তাকেই বলছে খাদ্য। মানুষের খাদ্যের কথাতে যদি আসি, মানুষের খাদ্য দুই রকম হতে পারে, একটা হলো উদ্ভিজ্জ আর একটা হলো প্রাণীজ। এবার দেখো, অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্যই খায়, অনেক মানুষ আছেন শুধুই প্রাণীজও খায়, আর আমাদের মতো অনেকে আছেন যারা উদ্ভিজ্জ খাদ্যও খায়, প্রাণীজ খাদ্যও খায়। ঠিক আছে, এবার ভেবে দেখো আমাদের পৃথিবীতে কত বেশি সংখ্যক মানুষ আছেন। এই যে পৃথিবীতে এত লোককে খাদ্য যোগান দেওয়ার জন্যই তৈরি হয়েছে কৃষি বিজ্ঞান। তাহলে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কি? এটা হলো বিজ্ঞানের এমন একটা শাখা যে শাখাতে খাদ্য উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেইটা নিয়ে, খাদ্য উৎপাদনের বৃদ্ধি কি পদ্ধতিতে করা সম্ভব সেইটা নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কি? এটা হলো বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে ফসল উৎপাদনকে আরও কিভাবে বাড়ানো যায় বা যে সমস্ত প্রাণীদেরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তাদের পালন কিভাবে বৃদ্ধি হয়, এই সমস্তগুলো নিয়ে আলোচনা করা হয়। এই কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারের কতগুলো আলোচ্য বিষয় আছে। তার প্রথমটাই হলো মাটির ব্যবস্থাপনা, মানে মাটিকে চাষের উপযোগী করে তুলতে হবে, তার ফলেই কিন্তু ফসল ভালো হবে। দ্বিতীয় হলো ফসল উৎপাদন। তৃতীয় হলো ফল ফুল, বিভিন্ন রকম ধরো সবজি, ঘর সাজানোর যে জিনিস, এই সমস্তগুলোকে চাষ করা। এই যে ফল ফুল সবজি, বিভিন্ন রকম ঘর সাজাবার সামগ্রী, এই সমস্তগুলোকে যে চাষ করা, এই বিজ্ঞানের এই শাখাকে বলে হলো হর্টিকালচার। ঠিক আছে, আর নেক্সট হলো পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ড্রি। এগ্রিকালচারের বা এই যে কৃষি বিজ্ঞানের 4টে প্রধান আলোচ্য বিষয় আছে। প্রথমে হলো মাটিকে ভালোভাবে তৈরি করতে হবে, তবে তো ফসল ভালো হবে, তাই না? সেকেন্ড হলো ফসল উৎপাদন। থার্ড হলো ফসল ছাড়াও যেগুলো আছে, মানে ধান গম ছাড়াও যেগুলো আছে, ধরো বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম ফুল উৎপাদন, এইগুলোর চাষ বেশি করে করা। আর ফোর্থ হলো পশু পালন করা, যে পশুকে খাদ্য হিসাবে বা পশুর থেকে এমন কিছু পাই যেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন ধরো দুধ, মধু, তারপর ধরো যে সমস্ত ধরো মুরগি, এই সমস্তগুলোর চাষকে বেশি করে করা। তাহলে এইগুলো হলো এগ্রিকালচারের প্রধান আলোচ্য বিষয়। তাহলে এখন আসি শস্য বা ফসল কি। খাদ্যের চাহিদার উপর নির্ভর করে অনেকখানি বিস্তৃত এলাকা জুড়ে যখন একই ধরনের উদ্ভিদের চাষ করা হয় তখন সেটাকে বলে শস্য বা ফসল। যেমন ধরো আমাদের দেশে ধরো চাল প্রয়োজন অনেক বেশি অন্যান্যগুলোর থেকে, তাহলে কি যে অনেকখানি এলাকা জুড়ে চাষ করা হচ্ছে এবং সেটা আমাদের দেশে কি ধরনের খাদ্যের প্রয়োজন সেইটার দিকে নজর রেখে এটাকে করা হচ্ছে, তখন সেটাকে বলছে ধান। যেমন তোমরা ধান ক্ষেত দেখেই থাকবে যে অনেকটা এলাকা জুড়ে শুধুই ধান হয়। ঠিক আছে, তো কোনো চাষি যদি নিজের খাদ্যের জন্য বা তোমরাও কেউ বাড়িতে যদি নিজের খাদ্যের জন্য কিছু ছোট ছোট আমরা যে সবজি চাষ করে থাকি, ওগুলো হলো আমাদের শখের বাগান, তাই তো? ওগুলোকে কিন্তু শস্য বা ফসল বলতে পারবো না। এটাকে শস্য বা ফসল তখনই বলবো যখন এই ফসল বাজারে গিয়ে লোকেদের যে খাদ্যের চাহিদা সেইটা মেটাবে এবং সেখান থেকে এইটা কিন্তু একই ধরনের উদ্ভিদ হতে হবে। একটা বিরাট এলাকা জুড়ে একটা নির্দিষ্ট ধরনেরই উদ্ভিদকে চাষ করা হচ্ছে, তখন তাকে বলছে ফসল। ফসল বিভিন্ন প্রকার হতে পারে, তন্ডুল জাতীয় ফসল, তন্তু জাতীয় ফসল, মশলা থেকে পাওয়া যায় এমন ফসল, তারপর ধরো যেগুলো বাগান হিসাবে চাষ করা হয় এমন ফসল। তাহলে এখন কিছু উদাহরণ দেখে নিই। যেমন ধরো তন্ডুল জাতীয় ফসল হলো ধান গম জোয়ার বাজরা, যেগুলো থেকে শস্য তৈরি হয়, ঠিক আছে, সেইগুলোকে বলে তন্ডুল জাতীয় ফসল।
দ্বিতীয় হলো তন্তু জাতীয় ফসল, মানে যেগুলো থেকে আমরা তন্তু পাই, মানে কোনো রকম ফাইবার পাই, যেমন তুলো, পাট, শন এগুলো। তোমরা এখন লিলেন খুব শুনেছো তাই তো, লিলেনের জামা হয়, লিলেনের শাড়ি হয়। এই লিলেনটা আসলে হলো এই শন থেকে তৈরি হয়। শন হলো একরকম পাটের মতোই গাছ হয়, যেগুলো থেকে খুব বড় বড় লম্বা লম্বা ফাইবার পাওয়া যায় বা তন্তু পাওয়া যায়। তাহলে এইগুলো হলো তন্তু জাতীয় ফসল। তারপর হলো ডাল জাতীয় ফসল, ছোলা, মুগ, মটর, বিন এগুলো সব ডাল জাতীয় ফসলের মধ্যে পড়ে। তৈলবীজ পাওয়া যায় যেমন সর্ষে, সূর্যমুখী, বাদাম, ক্যানোলা এগুলো হলো চাষ করা হয়। কন্দ জাতীয় ফসলের মধ্যে পড়ে, মানে যেগুলো মাটির নিচে কন্দ হিসাবে উৎপন্ন হয়, যেমন আলু, রাঙা আলু, আদা, পেঁয়াজ, কচু এগুলো। চিনি পাওয়া যায় এমন, সেটা হলো আখ। আর এছাড়াও পাওয়া যায় স্টিভিয়া। স্টিভিয়া থেকে যে মিষ্টি, মানে যে চিনির মতো পদার্থ জিনিসটা পাওয়া যায়, সেটা কিন্তু আসলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো। সেটা খেলে তোমার ক্যালোরি খুব একটা বাড়ে না। স্টিভিয়া শরীরের জন্য ভালো, সেজন্য অনেক জায়গায় এখন চিনির বদলে স্টিভিয়া ইউজ করা হয়। বাগানে চাষ করা হয় এমন, সেটা হলো চা, কফি, রবার এগুলো। ওষুধ পাওয়া যায় যেমন তুলসী, সর্পগন্ধা, নিম এগুলো। আর মশলা পাওয়া যায় এরকম হলো গোলমরিচ, এলাচ, দারচিনি, তারপর তেজপাতা এরকম। তেজপাতা গাছের পাতা কিন্তু একদম সবুজ হয়, তারপর সেটাকে শুকিয়ে সেখান থেকে তেজপাতা করা হয়। দারচিনি গাছের কিন্তু যে ছাল, সেখান থেকে দারচিনি তৈরি করা হয়। গোলমরিচ গাছের ফলই ধরে, খুব ছোট ছোট এরকম একটা ফল হয়, তার ভিতর থেকে গোলমরিচ পাওয়া যায়। তাহলে এই জাতীয় যে উদ্ভিদগুলো চাষ করা হচ্ছে সেগুলো মশলার জন্য। এখন আসি উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচারে। এটা হলো কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারেরই একটা অংশ, একটা পার্ট, যেখানে ফল, ফুল, তারপর সবজি, বিভিন্ন আলংকারিক উদ্ভিদ এই সমস্ত কিছুর চাষ নিয়ে আলোচনা করা হয় এবং এই চাষগুলোকে বাড়ানোর চেষ্টা করা হয়, তাকে বলছে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার। তাহলে এই হর্টিকালচারের মধ্যে 4টে জিনিসকে নিয়ে প্রধানত মানে কালচার করা হয়। যেমন ধরো ফুল, বিভিন্ন ধরনের ফুল, যেটা ঘর সাজাবার কাজে লাগে বা অন্যান্য যে কোনো আমাদের আনুষ্ঠানিক কাজে লাগে, পুজোর ক্ষেত্রে কাজে লাগে। দ্বিতীয় হলো ফল, সেটাও আমাদের খাদ্যের জন্যই কাজে লাগে। তৃতীয় হলো বিভিন্ন ধরনের সবজি। আর চতুর্থ হলো আলংকারিক উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদকে আমরা বাড়ির মধ্যে বা যে কোনো জায়গাতে সাজাবার উদ্দেশ্যে রাখি। এইটা হলো এই 4টে জিনিসকে এর ভিতরে কালচার করা হচ্ছে। ফলের মধ্যে কি কি পড়ছে, ধরো আম, তারপর কলা, শসা এই সমস্তগুলো মধ্যে পড়ছে। ফুলের মধ্যেও বিভিন্ন ধরনের যে ফুল আমরা সারা বছর পাই, গাঁদা বলো, তারপর বিভিন্ন ধরনের ধরো যে ওই সূর্যমুখী ফুল, সাজাবার জন্য যে সমস্ত ফুল ব্যবহার করা হয়, যেমন ধরো গোলাপ, চন্দ্রমল্লিকা এই সমস্তগুলো, আরও নানা রকম আছে। তারপর ধরো আলংকারিক যে সমস্ত উদ্ভিদ, সেগুলো তোমরা জানো যে আলংকারিক উদ্ভিদ মানে ঘর সাজাতে কাজে লাগে। ধরো পাম, তারপর বিভিন্ন ধরনের বোগেনভেলিয়া হয়, অ্যালামেন্ডা হয়, এই সমস্ত উদ্ভিদগুলো, ক্যাকটাস হয়, এগুলোকে আমরা ঘর সাজাবার কাজে লাগি, তাই তো? সেই সমস্ত উদ্ভিদগুলোকেও কিন্তু এই বিষয়টার মধ্যেই কালচার করা হচ্ছে। এখন আসি ফসলের প্রকারভেদ। ফসলকে যদি ঋতুভেদে ভাগ করি, যে কোন ঋতুতে কোন কোন ফসল উৎপন্ন হচ্ছে, তাহলে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো খারিফ ফসল আর একটা হলো রবি ফসল। এই খারিফ ফসল কাকে বলে? যে ফসলের উৎপাদন বর্ষাকালে হচ্ছে এবং যার উৎপাদন সম্পূর্ণভাবে নির্ভর করছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর, তাদের বলে খারিফ ফসল। এই খারিফ ফসলের চাষ শুরু হয় বর্ষার শুরুতে, মানে এই জুন জুলাই মাসে শুরু হয়, আর এই ফসল তোলা হয় হলো সেপ্টেম্বর অক্টোবর মাসে। আর এই রবি ফসল, এই ফসলের চাষ কিন্তু কোনো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে না। এই রবি ফসল নির্ভর করে হলো এই যে শীতের সময়কার যে পরিবেশ, সেই সময় যে শুষ্ক বায়ু, তারপর সেই সময় যে দিনের কম সময় রোদ এবং বেশি সময় অন্ধকার, এই সিচুয়েশনগুলোর উপর নির্ভর করে এই রবি ফসলের যে চাষ। এই চাষ শুরু হয় শীতের শুরুর দিকে, যেমন অক্টোবর নভেম্বর মাসে এই চাষ শুরু হয় এবং এই চাষের যে ফসল সেটা তোলা হয় শীতের শেষের দিকে, মার্চ এপ্রিল মাসে, মার্চের শেষের দিকে তোলা হয়। যেমন এই রবি ফসলের মধ্যে পড়ে গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে এগুলো।
আর খারিফ ফসলের মধ্যে পড়ে ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সয়াবিন এগুলো। তাহলে যদি এই রবি ফসল আর খারিফ ফসলের মধ্যে পার্থক্য দেয় তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা পয়েন্টে কি লিখবে, যে এরা হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে, আর এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে না, এটা শীতের যে আবহাওয়া সেটার ওপর নির্ভর করে। আর এই খারিফ ফসলের চাষ হয় বর্ষাকালে, রবি ফসলের চাষ হয় শীতকালে। থার্ড হলো এই খারিফ ফসলের চাষের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণ জল প্রয়োজন, রবি ফসলের জন্য চাষের জন্য কিন্তু খুব বেশি পরিমাণ জল প্রয়োজন হয় না। একজন চাষিকে একটা ফসল উৎপাদনের জন্য নির্দিষ্ট কিছু সময় ধরে পরপর কিছু কাজ করে যেতে হয়, সেইগুলোকে বলে কৃষিকাজ। এইগুলোর নির্দিষ্ট ধাপ আছে, সেই ধাপগুলো হলো, প্রথমেই হবে মাটি তৈরি। তুমি চাষ করার আগে সব সময় কিন্তু মাটি তৈরি করে নিতে হয়। এমনকি আমরা যদি বাড়িতেও কোনো গাছ পুঁতি, প্রথমে কিন্তু মাটিকে তৈরি করে নিতে হয়। তারপর হলো বীজ বপন, বীজটাকে ওই মাটির মধ্যে পোঁতা হয়। তারপর হলো বীজ থেকে যে বীজ অঙ্কুরোদ্গম হয় সেখানে সার প্রয়োগ করা হয়। তারপর হলো জলসেচ করা হয়, ভালো করে জল দেওয়া হয়, মানে সেই মাটিটা যাতে ভিজে থাকে এবং সেইখানে যে গাছ লাগিয়েছি ফসল সেইটার যেন বৃদ্ধি ভালো হয়। তারপর হলো যেহেতু জল দেওয়া হয় না, জল দেওয়ার সাথে সাথে আমাদের যে ফসল প্রয়োজন তার সাথে সাথে আরও অন্যান্য যে সমস্ত গাছ আমাদের চাই না বা কোনো উপকার তো করেই না, উল্টে মাটির যে পুষ্টি সেটা ওরা নিয়ে নেয়। আমাদের যে ফসল, আমরা যে ফসল চাইছি সেই ফসলটার যে বৃদ্ধি তাতে সাহায্য হচ্ছে না, ওই পুষ্টিরসটা অন্য কোনো গাছ নিয়ে নিচ্ছে, সেইগুলোকে বলে আগাছা। সেই আগাছা দমন করতে হয়। আমরা বাড়িতেও দেখবে অনেক সময় টবে গাছ করলে ছোট ছোট আগাছা বার হয়, সেই আগাছাগুলোকে কিন্তু আমরা নিড়ানি দিয়ে তুলে ফেলি। ঠিক তেমনি এখানেও কিন্তু এই চাষের জমির ক্ষেত্রেও আগাছা দমন করা হয়, কিন্তু এদের ক্ষেত্রে বিভিন্ন রকম আগাছা নাশক ব্যবহার করা হয়। কারণ বিরাট জমি, যেহেতু পুরো জমিতে ওরমভাবে বসে বসে এক একটা গাছ তো প্লাগ করা সম্ভব নয়, সেই জন্য আগাছা নাশক ব্যবহার করা হয়। আর যেগুলো একটু বড় বড় আগাছা সেগুলোকে ধরে উপড়ে দেওয়া হয়। তারপরের ধাপ হলো কীটপতঙ্গ থেকে ফসলকে রক্ষা করা। এইটাও একটা গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এখানে দেখো সার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, এগুলো সব যেই দেওয়া হচ্ছে অমনি কী হবে, যে ফসল তার গ্রোথ হবে, বৃদ্ধি হতে শুরু করেছে। এই স্টেজে এসে যখন এই আগাছা নাশ করা হয় তখন তো অলরেডি ফসল হতেও শুরু করেছে, কিন্তু ফসল যেই হতে শুরু করে বিভিন্ন পতঙ্গ, বিভিন্ন পাখিরা সেই ফসলকে খেয়ে নেয়, সেইটার হাত থেকেও কিন্তু ফসলকে রক্ষা করতে হবে। কারণ আমাদের ফসলের যে এই বড় জায়গা জুড়ে চাষ করার এক উদ্দেশ্য, কিন্তু প্রধান যে উদ্দেশ্য সেটা হলো কি, যে মানুষের কাছে খাদ্য হিসাবে পৌঁছে দেওয়া, তাই তো? সেই জন্য আমাদেরকে কীটপতঙ্গ থেকেও ফসলকে রক্ষা করতে হয়। আর তারপর যে ফসল হয়ে যাবে সেই ফসলকে তুলে নিতে হয়, তুলে নিয়ে সঞ্চয় করতে হয়। কারণ যে কোনো ফসলে কিন্তু সাথে সাথে তুলে, বিশেষ করে তন্ডুল জাতীয় ফসলগুলো, সেগুলোকে বাজারজাত করা হয় না, সেইগুলোকে তুলে নিয়ে স্টোর করা হয় বা জমা করা হয়। তারপর সেই জমা করার জায়গা থেকে সেখান থেকে বাজারজাত করা হয়। তাহলে চলো এখন এই প্রত্যেকটা ধাপ নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথম হলো মাটি তৈরি। এই মাটি তৈরি হলো একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। তুমি যদি ভালোভাবে মাটি না তৈরি করো তাহলে সেই জায়গায় কিন্তু ফসল উৎপাদন ভালো হবে না। মাটি কি? মাটি আসলে হলো নানা রকম খনিজ পদার্থ, বায়ু, বিভিন্ন রকম জৈব পদার্থ এবং ছোট ছোট অনেক অণুজীব দিয়ে দ্বারা তৈরি, মানে এমন একটা জৈব পদার্থের মিশ্রণ বলতে পারো, ঠিক আছে? এই মাটির মধ্যে কিন্তু তাহলে উপাদানগুলো কি কি? একটা হলো খনিজ পদার্থ আছে, বায়ু আছে, বিভিন্ন অণুজীব আছে, তারপর জৈব পদার্থ যেটাকে আমরা হিউমাস বলি সেটাও আছে। তাহলে এই মাটির একটা উপাদান কিন্তু বায়ু। যখন আমরা কোনো জমিতে অলরেডি চাষ করে ফেলি তখন সেই জমিটা জল পেতে পেতে কি হয়, জমিটা এরকম বসে যায়, তার ভিতর থেকে যে বায়ু সেগুলো বেরিয়ে যায় এবং জমিটা মাটিগুলো একটার সাথে একটা খুব চেপে লেগে থাকে। যে কোনো ফসল চাষ করার আগে সেই জমিটাকে ভালো করে কর্ষণ করে নেওয়া হয়, যাতে নিচের মাটি ওপরে আসে, ওপরের মাটি নিচে যায়। এরমভাবে কর্ষণ করার ফলে জমির ওপরের দিকের যে মাটি, যেটা ধরো তোমার এই 7-8
সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার এইরকম জায়গার মধ্যে খুব ভালোভাবে কি হয়ে যায়, ওই মাটিটা ভালোভাবে মিশে যায়, নিচের মাটি ওপরে আসে, ওপরের মাটি নিচে যায়। তার ফলে কি হয়, এই মাটির মধ্যেও যে জৈব অণুজীবরা রয়েছে, যে কেঁচো রয়েছে, এরা কিন্তু মাটিতে মানে কি বলবো, তারা কি করে, বিভিন্ন জৈব পদার্থ তো মাটিতে সমানে তারা ফেলতে থাকে। ধরো কেঁচো মাটি খায় বা সেই মাটিটাই বার করে দেয়। এবার যখন মাটি খেয়ে সেই মাটি বার করে দিচ্ছে, তার সাথে ওর শরীরের বিভিন্ন যে বর্জ্য পদার্থ সেগুলোও বেরিয়ে যাচ্ছে, সেগুলো আবার মাটিতে চলে আসছে এবং পুষ্টি হিসাবে সেটা গাছ শোষণ করে নিচ্ছে। ঠিক তেমনিভাবেই কর্ষণ করলে কিন্তু মাটির মধ্যে বায়ুর চলাচল অনেক বেড়ে যায়। যখন গাছ ছোট থাকে তখন কিন্তু সেই গাছ জমির যে ওপরের কয়েক সেন্টিমিটার থেকেই কিন্তু পুষ্টিরস শোষণ করে। ভেবে দেখো, যখন তুমি খুব ছোট চারা গাছ পুঁতছো, সেটার তো আর শিকড় খুব বা রুট খুব বড় হবে না, ফলে সে কিন্তু ওপরের দিকেই যে মাটি সেইখান থেকে পুষ্টিরস নেবে। সেই জন্য ভালোভাবে কর্ষণ করা হয়, যাতে ওই ওপরের দিকের যে কয়েক সেন্টিমিটার যে মাটি, ওইখানে ভালোভাবে বায়ু মিশে যায়। তার ফলে যে রুট বা মূলের মধ্যেও কিন্তু বায়ুর সংস্পর্শ আসে এবং তার ফলে রুট পচে যায় না এবং সেই মাটিটা উর্বর হয়ে ওঠে। আর চাষের পরবর্তীকালে যখন মাটি ভালোভাবে কর্ষণ করা হয়ে যায়, তারপর মাটিতে যে কেঁচো থাকে, সেই কেঁচোই কিন্তু কি করে, মাটির মধ্যে ঘোরাফেরা করে, গর্ত করে। তার ফলে কিন্তু সেই মাটির মধ্যে যে এয়ার মানে যতটা বায়ু লাগে, সে কিন্তু কেঁচোই এগুলোতে সাহায্য করে। কেঁচো এই যে মাটির মধ্যে বিভিন্ন জৈব পদার্থ মেশাচ্ছে, তারপর মাটিকে খুঁড়ে মাটি আলগা করে দিচ্ছে, সেই জন্য কি কিন্তু কেঁচোকে বলে কৃষকের বন্ধু। কারণ এই কর্ষণটা তো মানে চাষের শুরুতে হলো, তাই তো, কিন্তু যখন আমরা কোনো জায়গায় মানে ফসলটা বসিয়ে দিচ্ছি, তারপর তো আর কর্ষণ করি না, কিন্তু তারপরেও যে মাটির মধ্যে বায়ুকে যে মাটির মধ্যে প্রবেশ করায়, সেটা কিন্তু কেঁচোই করতে থাকে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসে যে কেঁচোকে চাষির বন্ধু কেন বলে, কৃষকের বন্ধু কেন বলে, এটা কিন্তু তখন এক লাইনে তোমরা ডিসক্রাইব করে দেবে। প্রাচীনকাল থেকে এই ভূমি কর্ষণের জন্য যে যন্ত্রটি ব্যবহার হয়ে আসছে, সেটা হলো লাঙল। এই লাঙল আগে কাঠের ব্যবহার করা হতো, এখন বর্তমানে লোহার তৈরি যে লাঙল সেটা ব্যবহার করা হচ্ছে। আগে কি করা হতো প্রাচীনকালে, তখন ওই ষাঁড়কে দিয়ে ওই লাঙলটাকে টানা হতো এবং চাষিও তার সাথে সাথে চলতেন। এবং তখন কি হতো, ওই যে মানে লাঙলের যে মাটির দিকের খোঁড়ার যে অংশ, এটা দিয়ে মাটি কর্ষণ হয়ে যেত। এছাড়াও ছোট জমির ক্ষেত্রে নিড়ানিও ব্যবহার করা হয়, যেখান দিয়ে একটু বড় ধরনের আগাছাকেও তুলে ফেলা যায় আর তার সাথে মাটিকেও কর্ষণ করা হয়। যেমন আমরা টবেতে কোনো গাছ লাগানোর সময় নিড়ানি ব্যবহার করি। আর এছাড়া ধরো এখন কি হচ্ছে, চাষিদের ক্ষেত্রে যারা একটু অবস্থাপন্ন বা যাদের পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব, তারা পাওয়ার টিলার ইউজ করেন। এই পাওয়ার টিলারটা কি, সেটা হলো ট্রাক্টরের পেছন দিকে এরকম একটা দাঁতের মতো অংশ থাকে, ঠিক আছে, সেটাকে লাগিয়ে নেওয়া হয় এবং সেইটার মানে জমির ওপর দিয়ে ট্রাক্টরকে চালানো হয়। তখন কি হয়, এই জমিটা ওই দাঁতের মতো যে অংশগুলো, সেইটা দিয়ে পুরো চষা মানে পুরোটা কর্ষণ হয়ে যায়। এই দাঁতের মতো অংশগুলো দিয়ে টানার ফলে মাটিতে বায়ু ভালোভাবে মিশে যায়, মাটি আলগা হয়ে যায়। অনেক ক্ষেত্রেই এই সময় মাটির মধ্যে জৈব সার ব্যবহার করা হয় এবং সেইটার দেওয়ার পরে এই পাওয়ার টিলার চালানো হয়। তার ফলে মাটির সাথে ভালোভাবে কিন্তু এই জায়গাগুলো মানে ওই যে জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর জমিটা তো খোঁড়া হয়ে গেল পাওয়ার টিলার দিয়ে, কর্ষক দিয়ে। তারপর কি করা হয়, যে একটা লেভেলার হয়, সেই লেভেলার মেশিন দিয়ে মাটিগুলোকে হালকা লেভেল করে দেওয়া হয়। কারণ যদি জমি চষার পরে সেই সময় জোরে বৃষ্টি হয় বা এরকম কিছু হয়, তখন কিন্তু মাটিগুলো তো আলগা থাকে, তখন ভেসে বেরিয়ে যেতে পারে। সেজন্য লেভেলার দিয়ে লেভেল করে দেওয়া হয়, তারপর সেই জায়গায় চাষ করা হয়। এই যে পাওয়ার টিলার দিয়ে যে জমি কর্ষণ, এটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রেই যে ফুলের জমি সেই সমস্ত জায়গাতে ব্যবহার করা হয়। এর পরের ধাপ হলো বীজ বপন। কৃষকেরা যখন কোনো বীজ বপন করার আগে দেখে নেন যে কোন কোন বীজ ভালো আছে আর কোন কোন বীজ নষ্ট হয়ে গেছে। এটা তারা কিভাবে করেন, যে একটা কোনো পাত্রের মধ্যে জল নেন এবং তার মধ্যে বীজগুলোকে রেখে দেন। কোনো কোনো বীজ জলের ওপর ভেসে ওঠে, যে বীজগুলোর ভিতরে বীজপত্র নষ্ট হয়ে গেছে সে বীজগুলো হালকা হয়ে যায়, তখন সেগুলো জলের ওপর ভেসে ওঠে। আর যে বীজগুলো ভারী, যেগুলো সুস্থ, সেগুলোই জলের নিচে থাকে। এইভাবেই তারা সুস্থ বীজ এবং যেগুলো নষ্ট হয়ে গেছে এই বীজগুলো আলাদা করে নেন।
তারপর তারা এই বীজগুলোকে ছত্রাকনাশক মিশ্রিত জলের মধ্যে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখেন। কারণ অনেক সময় কি হয়, মাটির মধ্যে বীজ এমনি ছড়িয়ে দিলে সেই বীজে কিন্তু অনেক সময় ছত্রাক লেগে যায়। সেই জন্য প্রথমে ছত্রাকনাশক জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেগুলোকে জমিতে পোঁতা হয়। এরপর এই বীজ বপন করা হয়। এই যে বীজ বপনের ক্ষেত্রে আমাদের দেশের যে কৃষকেরা আছেন তারা একটা পদ্ধতি ব্যবহার করে, সেটা হলো ফানেলের মতো একটা জিনিস তারা ব্যবহার করে। এই ফানেলের তলা থেকে এরকম একটা পাইপ মতো থাকে, ঠিক আছে। এই পাইপের নিচে দুখানা বা তিনখানা এরকম পাইপ দিয়েই তৈরি ফলা মতো থাকে, ঠিক আছে, এই রকম টাইপের হয়। আর এইগুলো দিয়ে এরকম ছিদ্র থাকে যাতে বীজগুলো বেরিয়ে গিয়ে মাটির মধ্যে পড়তে পারে। আচ্ছা, এই যে অংশটা, এই অংশটা লাঙলের সাথে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার এইখান দিয়ে ধরো বীজ দেওয়া হলো, এই বীজগুলো এখান দিয়ে চলে গিয়ে এখানে 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 গিয়ে বেরিয়ে গিয়ে মাটির মধ্যে পড়ে। এই যে ফানেল আর নল পদ্ধতিতে যে বীজ বপন করা হয়, তখন সেক্ষেত্রে কি হয়, যেখানেই ধরো লাঙল চালানো হলো, জমি কর্ষণ করা হলো, তারপর সেই জমিতেই যখন বীজ বুনতে হয় তখন তারা এই যে ফানেল এবং নল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই বীজ বপন করে থাকে। এই বীজ বপনের পরে কতগুলো সমস্যা হতে পারে, সেটা হলো অনেক সময় এই যে বীজ পাখিরা খেয়ে নেয়, সেক্ষেত্রে কিছু সমস্যা হয়। মানে বীজ বপনের পরেও কিন্তু সেখান থেকে শস্য বার হয়, মানে উদ্ভিদ বার হয় না। এই সমস্ত সমস্যাগুলোকে দূর করার জন্যই পরবর্তীকালে আনা হয়েছে সিড ড্রিল বা বীজ বপন যন্ত্র আনা হয়েছে। এই বীজ বপন যন্ত্রটার যে এই ফানেলেরই মতো ব্যাপারটা, কিন্তু এটাকে মানে তোমার যন্ত্রের আকারে নিয়ে আসা হয়েছে। এক্ষেত্রে এইখানে যে দাঁতগুলো আছে, এরকম দাঁতের মতো অংশ আরও বেশি থাকে এবং প্রত্যেকটা দাঁতের মাঝে যে গ্যাপ মানে দূরত্ব সেটা নির্দিষ্ট হয় এবং এটার গভীরতাটাও নির্দিষ্ট হয়। তার ফলে সেটা দিয়ে যখন মাটিটার ভিতর দিয়ে মানে টানা হয়, মাটির ভিতর দিয়ে সেটাকে যখন টানা হয়, নির্দিষ্ট সম দূরত্বে এবং সম গভীরতায় বীজগুলো চলে যায়। তার ফলে কি হয়, পাখিরা কিন্তু সেইখান থেকে সেই বীজ খেয়ে নিতে পারে না। তার ফলে এক্ষেত্রে কিন্তু সময়েরও সাশ্রয় হচ্ছে, শ্রমেরও সাশ্রয় হচ্ছে। কিন্তু সমস্ত কৃষক বন্ধুর কাছেই কিন্তু এই মানে যে যন্ত্র সেটা নেই, কারণ এটা বেশ খরচ সাপেক্ষ জিনিস। সেজন্য এখনও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই যে তোমার ফানেল আর পাইপ পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে বীজ বপন করা হয়। আর অনেক সময় চাষিরা এরকম হাতে করেও বীজ ছুঁড়ে দিয়ে সেইভাবেও বীজ বপন করে থাকে। আর কিছু কিছু ফসল আছে যে ফসলগুলোর এই যে বীজ থেকে চারা বার করাটা বীজতলায় করা হয়, মানে একটা নির্দিষ্ট কোনো ছোট জমিতে সেই জায়গায় প্রচুর বীজ ছড়িয়ে দেওয়া হয়, সেখান থেকে চারা বার হয়। সেই চারাগুলোকে থেকে বেছে নেওয়া হয় কোনটা সুস্থ, কোনটা মানে গ্রোথ ভালো নয়, এরকমভাবে বেছে নেওয়া হয়। সেগুলো যখন বাছা হয়ে যায় তারপর সেগুলোকে নির্দিষ্ট যে মানে চাষের জমি সেইখানে গিয়ে পোঁতা হয়। এইগুলো করা হয় ধানের ক্ষেত্রে, টমেটো, পেঁয়াজ এরকম কিছু ক্ষেত্রে করা হয়। তার ফলে কি হয় বলো তো, যে উদ্ভিদ কোনটা সুস্থ গাছ হবে, কোনটা অসুস্থ, বা কোন গাছের আর গ্রোথ হবে না, এগুলো বুঝতে পারা যায়। সেই জন্য এখন অনেক উদ্ভিদের ক্ষেত্রে বীজ তলায় আগে সেখান থেকে বীজ থেকে মানে বীজ অঙ্কুরোদ্গম করা হয় এবং অঙ্কুরিত হয়ে উদ্ভিদ বার হয়। তারপর সেই উদ্ভিদগুলো সামান্য একটু বড় হলে সেই উদ্ভিদগুলোকে যে চাষের যে জমি সেইখানে গিয়ে পুঁতে দেওয়া হয়। এরপর আসি তৃতীয় ধাপে, সেটা হলো সার প্রয়োগ। এই সার কি? সার হলো এমন একটা উদ্ভিদের বৃদ্ধি সহায়ক এমন এক পদার্থ যেটা মাটিতে মিশিয়ে দিলে উদ্ভিদের গ্রোথ বা বৃদ্ধি ভালো হয়, সেটাকেই বলে হলো সার। এই সার দুই রকম হতে পারে, একটা হলো জৈব সার আর একটা হলো অজৈব সার। এই যে উদ্ভিদের সার দিলে উদ্ভিদের যে বৃদ্ধি হয় কেন? কারণ এই যে সার সেটাতে গিয়ে মাটির মধ্যে এমন কিছু খনিজ পদার্থ মিশিয়ে যায়, এমন কিছু খনিজ মৌল মিশে যায় যেটা নিলে উদ্ভিদের বৃদ্ধি হয়। এবার আসি উদ্ভিদের পুষ্টি উপাদান। তাহলে এই যে পুষ্টি উপাদান যেটা সার থেকে উদ্ভিদ নিচ্ছে, মানে মাটির সাথে মিশে থাকা যে সার সেখান থেকে নিচ্ছে, তার ফলে উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে। এবার এই যে উদ্ভিদের পুষ্টি উপাদান সেটাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা মুখ্য খাদ্য উপাদান আর একটা গৌণ খাদ্য উপাদান।
মুখ্য খাদ্য উপাদান ছাড়া উদ্ভিদের যে বৃদ্ধি সেটা একেবারেই সম্ভব নয়, বা মানে ফল আসা বা শস্য আসা এটা সম্ভব নয়। সেগুলোর মধ্যে যেগুলো পড়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, তারপর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হলো উদ্ভিদের যে বৃদ্ধি সেটার জন্য প্রধান যেগুলো দরকার। এছাড়াও আরও একরকম পুষ্টি উপাদান উদ্ভিদের প্রয়োজন, সেটা হলো গৌণ খাদ্য উপাদান। এই গৌণ খাদ্য উপাদান উদ্ভিদের যে প্রধান বৃদ্ধি সেটাতে তো কোনো সাহায্য করে না, কিন্তু এইগুলোর মধ্যেই গৌণ খাদ্য উপাদানের যে লিস্ট আছে সেখান থেকে কোনো একটার যদি অভাব হয় তাহলে কিন্তু পাতার বিভিন্ন রোগ দেখা যায়, তারপর মানে যে ফসল সেটার মধ্যে বিভিন্ন সমস্যা দেখা যায়, অনেক সময় ফসল ঝরে পড়ে, ফুল ঝরে পড়ে, এই রকম সমস্যা দেখা যায়। তাহলে একটা সুস্থ উদ্ভিদের ক্ষেত্রে এই দুরকমই খাদ্য উপাদান প্রয়োজন। এবার আসি গৌণ খাদ্য উপাদানের মধ্যে কোনগুলো পড়ে। গৌণ খাদ্য উপাদানের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো ম্যাঙ্গানিজ, তামা, আয়রন, জিঙ্ক, মলিবডেনাম, বোরন, এইগুলোর মধ্যে যদি কোনো একটারও অভাব হয় তাহলে কিন্তু মানে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবার আসি এই যে সার বললাম, এই সারের দুটো প্রকার, একটা হলো জৈব সার আর একটা হলো অজৈব সার। এই জৈব সার কিভাবে প্রস্তুত করা হয়, বিভিন্ন রকম যে ধরো সবজির যে বিভিন্ন রকম খোলা, তারপর ধরো যে অ্যানিম্যাল হাজবেন্ডারি হয় যেখান থেকে ধরো মুরগি টুরগির প্রচুর মল মূত্র সেগুলো এক জায়গায় জড়ো করে একসাথে পচানো হয়, পচানোর ফলে সেখান থেকে সার তৈরি হয়, সেই সারই হলো জৈব সার। এই জৈব সারই আবার মাটিতে দেওয়া হয়, সেখান থেকে উদ্ভিদ পুষ্টিরস শোষণ করে। জৈব সার ব্যবহারের ফলে যে ফসল উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ নয়, কিন্তু অতিরিক্ত যদি অজৈব সার ব্যবহার করা হয় এবং সেই সার যে আমাদের শরীরেও ইনডিরেক্টলি যে প্রবেশ করছে সেইটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক সময় ক্ষতি হতে পারে। এখন আসি অজৈব সারে। এই অজৈব সারের মধ্যে প্রধান যেটা হয় সেটা হলো এনপিকে। এন ফর নাইট্রোজেন, এটা হলো ফসফরাস, আর কে হলো পটাশিয়াম। তাহলে এই নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে মিশিয়ে একরকম রাসায়নিক সার তৈরি করা হয়, যেটা মাটিতে দেওয়া হয় এবং সেখান থেকেই উদ্ভিদ পুষ্টিরস শোষণ করে। এই যে তিনটে উপাদান বললাম, নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এটাতে এই এনপিকে সারের মধ্যে এই তিনটেই থাকে। আরও কোনো সার হয় যেটার মধ্যে এই তিনটের যে কোনো একটা উপাদান থাকে, যেমন হলো সুপার ফসফেট, সেটা হলো তার ভিতরেই ফসফেটটা থাকে। আবার কখনো হলো পটাশ সার, সেটা হলো এই পটাশিয়াম থাকে। এছাড়াও আরও নানা রকম সার ব্যবহার করা হয়, যেটা হলো ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, এগুলো সবই কিন্তু তোমার মানে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় এই সারগুলো, এবং তারপর সেখান থেকে আনার পর মানে চাষিরা সেগুলো মাটিতে ব্যবহার করে। কিন্তু এই অজৈব সারের ব্যবহারের কতগুলো সতর্কতা আছে, নয়তো এই যে অজৈব সার যদি অতিরিক্ত পরিমাণে মাটিতে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মাটির দূষণ ঘটায়, মাটির যে অম্ল ক্ষারের যে ব্যালেন্স সাম্যতা সেটা নষ্ট করে দেয়। অতিরিক্ত যে তোমার এই রাসায়নিক সার সেটা যদি বৃষ্টির জলের মাধ্যমে ধুয়ে গিয়ে পুকুরে পড়ে, সেখানে গিয়ে কিন্তু অ্যালগাল ব্লুম বা প্রচুর পরিমাণ শৈবালের একসাথে বৃদ্ধি হতে পারে, সেটা কিন্তু জলের জন্য বা জলজ প্রাণীদের জন্য ভালো নয়। এবং এই যে অতিরিক্ত যে রাসায়নিক সার সেটা যদি মানে মাটি থেকে গিয়ে জলে গিয়ে মিশছে, নদীর জল, এবং সেখান থেকে যে আমরা যে পানীয় জল পরিশুদ্ধ হয়ে আসছে তার মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণ চলে আসে এবং আমাদের শরীরের মধ্যেও প্রবেশ করতে পারে। ফলে যে কোনো চাষিকেই কিন্তু খুব সাবধানতার সাথে, খুব হিসেব করে, মানে নিয়ন্ত্রিতভাবে এই যে কোনো রাসায়নিক সার ব্যবহার করা উচিত। এই যে রাসায়নিক সার, এটা যদি সঠিক পরিমাণে ব্যবহার না করা হয় তাহলে কখনো মাটি বেশি ক্ষারকীয় হয়ে যায়, মাটির অম্লত্ব অনেক বেড়ে যেতে পারে। অ্যামোনিয়াম সালফেট সার যদি মাটিতে বেশি পরিমাণ ব্যবহার করা হয় তখন কিন্তু মাটির যে আম্লিক ভাব অনেক বেড়ে যায়। আবার সোডিয়াম নাইট্রেট যদি মাটিতে বেশি পরিমাণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু মাটির যে ক্ষারকীয়তা সেটা অনেক বেড়ে যায়। কোনো মাটির যদি অম্লত্ব ও ক্ষারত্ব সাম্যতাতে না থাকে, সাম্য অবস্থায় না থাকে, তখন কিন্তু সেই জমিতে যে ফসল উৎপাদন তার হার কিন্তু আরও অনেক কমে যায়। কারণ কি, এই যে রাসায়নিক সার এটা কিন্তু জমিতে যে থাকা যে উপকারী বিভিন্ন ব্যাকটেরিয়া সেগুলোকেও মেরে ফেলে। সেই কারণে খুব নিয়ন্ত্রিতভাবে যে কোনো কৃষকের উচিত রাসায়নিক সার ব্যবহার করা এবং অতিরিক্ত সার যাতে না ব্যবহার হয় সেই দিকেও খেয়াল রাখা।
এই জৈব সারের মাটিতে ব্যবহারের অনেকগুলো সুবিধা আছে। একটি হলো জৈব সার যখন মাটিতে ব্যবহার করা হয় সেই মাটির জল ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায়, অর্থাৎ জল অনেক বেশি পরিমাণ মাটি ধরে রাখতে পারে। দ্বিতীয় হলো সেই মাটি অনেক বেশি রন্ধ্রযুক্ত হয়, ফলে বাতাসের সাথে যে গ্যাসের আদান প্রদান সেটা সম্ভব হয়। থার্ড হলো এই মাটির মধ্যে যেহেতু জৈব, সেটাকে জৈবিকভাবে পচানো হয়েছে এবং তার ভিতরে বিভিন্ন রকম জীবাণু আছে, সেইগুলো কিন্তু মাটির মধ্যে গিয়ে মাটির মানে যে ভালো ব্যাকটেরিয়া সেগুলোকেও বাড়াতে সাহায্য করে। আর ফোর্থ হলো এই জৈব সার মাটির গঠনটাকে ভালো করে, মানে মাটির কোয়ালিটিটাকে ভালো করে দেয়। জৈব সার ব্যবহার কিন্তু রাসায়নিক সার ব্যবহারের থেকে অনেক ভালো, কারণ জৈব সার যদি সামান্য একটু বেশি পরিমাণও ব্যবহার হয় সেটা কিন্তু প্রকৃতির জন্য ক্ষতিকর নয়, বা অন্যান্য যে প্রকৃতিতে রয়েছে যে মাটিতে থাকা যে জীবাণু বা আমরা বা যে কোনো জলজ প্রাণী কারোর জন্য ক্ষতিকারক হচ্ছে না। কিন্তু অজৈব সার যদি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার না করা হয় সেটা কিন্তু খুব ক্ষতিকারক। এছাড়াও আরও দুভাবে মাটির উর্বরতাকে ফিরিয়ে আনা যায়, সেটা প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা ফিরে পায়। একটা হলো জমিকে অনাবাদি ফেলে রাখা। যখন চাষ হলো, কোনো একটা নির্দিষ্ট চাষ হলো, ধরো একটা জমিতে ধান চাষ হলো, বারবার ধান চাষ করার ফলে ওই জমির মধ্যে বেশ কিছু যে এই যে উদ্ভিদের পুষ্টি উপাদান এগুলো অনেক সময় হারিয়ে যেতে থাকে। এই যে পুষ্টি উপাদান আবার ফিরিয়ে আনার জন্য মাটিতে কি করা হয়, ওই জমিটাকে অনাবাদি ফেলে রাখা হয়, মানে কিছু সময়ের জন্য ওই জমিটাতে চাষ করা হয় না, ধরো 1 মাস 2 মাস 3 মাস এরকমের জন্য, খুব বেশি দিন নয়, এই 2-3 মাসের জন্য ওই জমিটাকে ফেলে রাখা হয়। তার ফলে কি হয়, ওই সময় উদ্ভিদের যে ডালপালা, ধরো বিভিন্ন প্রাণীর মৃতদেহ, বিভিন্ন ছোটোখাটো যে প্রাণী তাদেরও যে মৃতদেহ, এগুলো মাটিতে মেশে। তারপর যখন জমিটাকে কর্ষণ করা হয় সেগুলো ভালোভাবে মাটির সাথে মিশে যায় এবং জমি তার উর্বরতা ফিরে পায়। আর দ্বিতীয় হলো শিম্ব গোত্রীয় উদ্ভিদ চাষের ফলে কি হয়, অনেক সময় কোনো জমিতে বারবার একই ফসল চাষ করার ফলে কোনো নির্দিষ্ট 1 বা 2 ধরনেরই পুষ্টি উপাদান হারিয়ে যায়, তখন কিন্তু ওই ফসলের আর চাষ হতে চায় না। যেমন ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গাতে বারবার ধান চাষ করা হচ্ছে, ঠিক আছে, মানে একবার বর্ষায় হলো, একবার শীতে হলো, আবার বর্ষা আবার শীত, কিন্তু এরমভাবে চলতে চলতে একটা সময় ওই জমিটার যে মানে পুষ্টি উপাদান সেটা অনেক কমে গেছে উদ্ভিদের জন্য। এবার তখন কি করা হয়, ওই একটা মানে সময় ধরো 2-3 মাসের জন্য বা একটা চাষ করতে যতটা সময় লাগে ওই সময়ের জন্য শিম্ব গোত্রীয় উদ্ভিদের চাষ করা হয়, মানে ডাল জাতীয় যে কোনো উদ্ভিদের চাষ করা হয়। তখন কি হয়, ডাল জাতীয় যে কোনো উদ্ভিদ বা শিম্ব গোত্রীয় যে কোনো উদ্ভিদের মূলে থাকে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম কি করে, পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে এবং সেই নাইট্রোজেনটাকে উদ্ভিদের গ্রহণযোগ্য নাইট্রোজেনে পরিবর্তন করে দেয়, তারপর সেই উদ্ভিদটাকে সেই নাইট্রোজেনটা দিয়ে দেয়। এবার ধরো ডাল জাতীয় গাছ চাষ করা হচ্ছে, সেই গাছের মূলে আছে রাইজোবিয়াম, সেই রাইজোবিয়াম বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করছে এবং সেই নাইট্রোজেনটাকে উদ্ভিদ শোষণ করতে পারে এরকম নাইট্রোজেনে পরিবর্তন করে দিচ্ছে। আর নাইট্রোজেন অবশ্যই কি একটা মুখ্য খাদ্য উপাদানের মধ্যে পড়ে, তাহলে এই যে নাইট্রোজেনে পরিবর্তন করে দিল, এই নাইট্রোজেনটা ওই ডাল জাতীয় উদ্ভিদ নিল, এবার কিছুটা পরিমাণ কিন্তু ওই গাছের মধ্যেই থেকে যায়, যেটা পুরোটা গাছ ব্যবহার করতে পারে না, তারপর সেই নাইট্রোজেনটা মাটিতে মিশে যায়, তখন ওই মাটির যে নাইট্রোজেন সেটার উর্বরতা অনেকটা বেড়ে যায়। তারপর ওই জমিতে আবার ধরো ধান চাষ করা হলো বা যে কোনো চাষ করা হলে সেই জমির উর্বরতা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে বলে সেই উদ্ভিদের ফলন অনেকটা বেড়ে যায়। আমি আমাদের একজন স্যারের থেকে এই গল্পটা শুনেছিলাম যে তিনি যে গ্রামের আর কি ছিলেন, সেই গ্রামের একজন চাষি আর কি ঠিক করেন যে তার জমিতে আগে কখনো ডাল চাষ করা হয়নি, কিন্তু সেইখানে ডাল চাষ করা হবে। তিনি যখন ডাল চাষ করতে যান সেই জমিতে কিন্তু কোনোবারই ডাল চাষ হচ্ছিল না। তিনি 2 বার এরকমভাবে সেই ব্যর্থ হওয়াতে তিনি তাকে কেউ পরামর্শ দেন যে জমিতে প্রতিবারই ডাল চাষ হয় সেই জমির থেকে বেশ কিছুটা মানে মাটি নিয়ে আসো, 1 মুঠো বা 2 মুঠো মাটি নিয়ে আসো এবং সেই মাটিটাকে নিজের যে চাষের জমি সেখানে ছড়িয়ে দাও। তিনি সেই মতো কাজ করেন এবং তার সেই মাটি ছড়িয়ে দেওয়ার পরে যখন সেই জমিতে ডাল চাষ করেন সেই জমির ডাল চাষ অনেক ভালো হয়। এর কারণ কি বলতো, যে জমিতে ডাল চাষ হয় সেই জমির মধ্যে রাইজোবিয়াম প্রচুর পরিমাণে আছে, কিন্তু তার জমিতে যেহেতু তিনি এর আগে কখনো
ডাল চাষ করেননি সেই জমিতে শিম্বজাতীয় উদ্ভিদের চাষ হচ্ছিল না। এবার তিনি যখন ওই যেখানে অলরেডি ডাল চাষ হয় সেখান থেকে যখন মাটি নিয়ে আসেন এবং তার নিজের জমিতে ছড়িয়ে দেন, অর্থাৎ কি হলো যে সেই জমির রাইজোবিয়াম তার জমিতে কিছুটা পরিমাণ এসে গেল। তারপর যখন সেই জমিতে শিম্বগোত্রীয় উদ্ভিদ পোঁতা হচ্ছে, সেই রাইজোবিয়ামগুলো সেই শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বাসা বাঁধলো এবং তারপর বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে সেই ডাল গাছকে সাপ্লাই দিতে থাকলো এবং তার ফলে সেই ডালের যে ফলন সেটা অনেক ভালো হলো। এইভাবে কিন্তু মানে বুঝতে পারছো যে রাইজোবিয়ামই হলো আসল এই যে নাইট্রোজেন সেটাকে শোষণ করতে সাহায্য করে। এইভাবে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে আজ এই পর্যন্তই। পরের পর্বে জলসেচ থেকে আবার আলোচনা শুরু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, আমি তার উত্তর দেবো। আর এই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না, আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করো, দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।